ট্রিং 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 ট্রিং। রাত প্রায় ২টা বাজে। এত রাতে কে কলিং বেল বাজাচ্ছে? নবনী সাধারণত রাতে জেগে থাকে বেশি। সে ঠিক তখনই ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ কলিং বেলের শব্দে সে থমকে যায়। প্রথমে বিষয়টা বিশেষ গুরুত্ব দেয়নি, ভেবেছিল ভুলবশত কেউ বেল দিয়েছে। কিন্তু বারংবার কলিং বেলের এই একঘেয়ে শব্দ তাকে বাধ্য করে সিদ্ধান্ত নিতে দরজাটা খুলেই দেখতে হবে। নবনী খুব ভীতু একটা মেয়ে। বুক ধুকপুক করতে করতে ধীরে ধীরে সে দরজার ছিটকিনি খুলে ফেলল। কিন্তু অবাক করার বিষয়, দরজার সামনে কেউ নেই। সে একটু বাইরে পা বাড়িয়ে চারপাশে তাকায়, কেউ নেই। নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠছে। ঠিক তখনই হঠাৎ তার ফ্ল্যাটের ভেতর থেকে একটা আত্মচিৎকার ভেসে এলো। শব্দটা তার চেনা, খুবই পরিচিত কণ্ঠ। বিষয়টা বুঝে উঠতেই নবনীর মনে হলো যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আম্মু, আম্মু কেন চিৎকার করছে? নবনী যত দ্রুত সম্ভব তার আম্মুর ঘরে পৌঁছালো, কিন্তু দরজায় পা রেখেই যেন সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না এটা কি তার মায়ের ঘর নাকি কোনো রক্তমাখা লাল পানির সাগর। মেঝেটা সম্পূর্ণ রক্তাক্ত, আর খাটের নিচে একজন মধ্যবয়সী নারী, শাড়ি পরিহিতা, নিথর পড়ে আছেন। শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। না, এটা হতে পারে না। সে কি ভুল দেখছে? এ তো তার আম্মু, তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তার ভালোবাসার আশ্রয়। নবনী আর নিজেকে ধরে রাখতে পারল না, গলা দিয়ে কান্না ফেটে বেরিয়ে এলো। ট্রিং ট্রিং ট্রিং। অ্যালার্মের শব্দে নবনীর ঘুম ভেঙে গেল। সে খুব একটা অবাক হলো না, এমন স্বপ্ন তো সে প্রায়ই দেখে। ঠিক এই একই ভয়ানক দৃশ্য গত ৭ বছর ধরে। নবনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজেকে বোঝালো এটা শুধু একটা স্বপ্ন। কিন্তু পরক্ষণেই আবার একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস পড়ে তার বুক থেকে। সে মনে মনে স্বীকার করল, এই ভয়ঙ্কর স্বপ্নটা আসলে ৭ বছর আগেই সত্যি হয়ে গিয়েছিল। নবনী ফ্রেশ হয়ে নাস্তার জন্য রুমের বাইরে বের হলো। গুড মর্নিং মা, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। নবনী একটু চমকে গেল। তার বাবা মিস্টার আফজাল সাহেব হাতে কেক নিয়ে ডাইনিং রুমে দাঁড়িয়ে আছেন। পুরো টেবিলটা ফুল আর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। সেই মুহূর্তে নবনীর মনে পড়ল আজ তার ১৯তম জন্মদিন। বাবা, আমি তো তোমাকে বারবার বলেছি এই দিনটাকে এত বিশেষভাবে পালন করতে বলো না। আমায় যে জন্ম দিয়েছেন তাকে ছাড়া আমি জন্মদিন উদযাপন করব কিভাবে বলো তো? মিস্টার আফজাল চোখের জল চেপে রাখার ব্যর্থ চেষ্টা করতে করতে বললেন, মা, আল্লাহ যদি কাউকে নিয়ে নেন আমাদের কি কিছু করার থাকে? এটা আমাদের মেনে নিতেই হবে যে মানুষ মরণশীল। তাই বলে আমার প্রিন্সেসের জন্মদিন আমি পালন করব না, এটা কি কখনো হতে পারে? নবনী মৃদু হাসল। হাজারবার বললেও লাভ নেই। তার বাবা তার সব কথা শুনলেও এই একটা বিষয় কখনোই তার কথা শোনেন না। তাই বাধ্য মেয়ের মতো কেক কাটল, বাবাকে নিজের হাতে খাইয়ে দিল। আজ তার বাবা তার প্রিয় চিকেন বিরিয়ানি রান্না করেছেন। নবনীর মুখে তুলে তুলে খাওয়াতে খাওয়াতে আফজাল সাহেব মুখে যেন স্নেহের এক অনন্ত নদী বয়ে চলেছে। সত্যি, মা বাবার কাছে সন্তান সারা জীবনই শিশু থেকে যায়। নবনী জীবনের আরেকটা বছর পার করল, তবে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, মানুষ জন্মদিন পালন করে কেন? এটা কি আনন্দের? নবনীর কাছে জন্মদিন মানে যেন শুধু একটা উপলক্ষ, তার জীবনের আয়ুটা ১ বছর করে ফুরিয়ে যাওয়ার একটা চিহ্ন। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে হয়তো কল্পনাও করতে পারবে না তার ২০তম জন্মদিন আসার আগেই সে তার সামনে কি ভয়ানক, রোমাঞ্চকর আর অজানা সব ঘটনার সম্মুখীন হবে। আর যাই হোক, জীবন থেমে থাকে না। আকাশটা যেন হঠাৎ করেই গম্ভীর হয়ে উঠেছে। চারপাশে একটা নিঃশব্দ চাপা উত্তেজনা কাজ করছে। মেঘগুলো ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। কালচে ছায়া ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে। হাওয়ায় একটা শীতল পরশ, মাঝে মাঝে জোরে বয়ে ওঠা দমকা হাওয়া জানান দিচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসতে চলেছে। গাছের পাতাগুলো হেলে দুলে যেন আগত বৃষ্টিকে স্বাগত জানাতে প্রস্তুত। দূরে কোথাও বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে। একটা রহস্যময় অথচ শান্তিময় আবহ। এ যেন প্রকৃতির গভীর নিঃশ্বাস, বৃষ্টি নামার এক মায়াময় অপেক্ষা। নবনীর ছোটবেলার স্বপ্ন রাজশাহী কলেজে পড়া, তবে এটা শুধু তার একার স্বপ্ন নয়। তার চেয়ে অনেক বেশি করে স্বপ্নটা লালন করেন তার মা নয়নতারা তাহসিন আর বাবা আফজাল তাহসিন। এই ক্যাম্পাসেই তাদের প্রেমের সূচনা হয়েছিল।
এই কলেজই ছিল তাদের ভালোবাসার সাক্ষী। হাজারো স্মৃতি জড়িয়ে আছে তাদের জীবনের সঙ্গে এই প্রতিষ্ঠানের। তাই তারা চান তাদের মেয়েও যেন দেশসেরা এই সুপরিচিত কলেজে পড়ে, বড় হয় এই পরিমণ্ডলেই। নবনী অবশ্য এখনও অনেক ছোট, মাত্র 12 বছর বয়স, কিন্তু ছোটবেলা থেকেই যেন রাজশাহী কলেজ তার মনে জায়গা করে নিয়েছে। ছুটির দিনে প্রায়ই মা বাবার সঙ্গে সে ঘুরতে যায় সেই কলেজ ক্যাম্পাসে। যেন অজান্তেই সে ভালোবেসে ফেলেছে সেই পুরনো লাল দালান আর গাছপালায় ঘেরা শান্ত পরিবেশটাকে। এই ভালোবাসা, এই স্মৃতির উত্তরাধিকারী হয়তো একদিন তাকে নিয়ে যাবে তার স্বপ্নের গন্তব্যে। রাজশাহী কলেজের সৌন্দর্য ঠিক যেন ইতিহাস আর প্রকৃতির এক মোহময় মেলবন্ধন। প্রবেশপথে পা রেখেই চোখে পড়ে প্রাচীন স্থাপত্য শৈলীর লাল ইটের দালান, যার প্রতিটি কোণ যেন অতীতের গল্প বলে। বিশাল সবুজ মাঠ, ছায়াঘেরা পথ আর লাল দালানের পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছ, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি করে। গ্রীষ্মে কনক চাপার গন্ধে ভরে যায় পুরো ক্যাম্পাস, আর শীতে কুয়াশার চাদরে মোড়ানো কলেজ চত্বরে হাঁটলে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। বই হাতে ছাত্রছাত্রীদের চলাফেরা, ক্লাসরুমের জানালা দিয়ে পড়া রোদের আলো, আর ক্যাম্পাসের আনাচে কানাচে ঘুরে বেড়ানো কবুতরগুলো রাজশাহী কলেজের জীবন্ত সৌন্দর্যকে আরও গভীর করে তোলে। এ যেন কেবল একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, ইতিহাস, আবেগ আর স্বপ্নের আশ্রয়। নবনী মা বাবার সঙ্গে বসেছিল কলেজ ক্যাম্পাসের এক কোণে, মেঘাচ্ছন্ন বিকেলের হাওয়ার পরশে। হাতে ছিল কিছু বাদাম, একবার মা খাওয়াচ্ছেন, একবার বাবা। ছোট ছোট কথায় মুখর ছিল তাদের মুহূর্তটা। হঠাৎ করে নবনীর মনে যেন এক অচেনা দোলা লাগে। সদ্য কৈশোরে পা রাখা এক কিশোরীর মন যেন একটু থমকে যায়। তার ঠিক সামনেই মাঠের মাঝামাঝি এক ছায়াঘেরা ব্রেঞ্চে বসে আছে এক ছেলে। পাশেই হয়তো তার কোনো আত্মীয়, কিন্তু ছেলেটি কারোর সঙ্গেই কথা বলছে না, চোখ রেখে দিয়েছে একখানা বইয়ের পাতায়। বয়সে নবনীর কাছাকাছি, বা হয়তো 1-2 বছরের বড়। তবে যাই হোক, ছেলেটিকে দেখে নবনীর চোখ ঠিক যেন আটকে যায়। যদিও ভালো করে দেখা যায় না, ছেলেটার চোখজোড়া লুকিয়ে আছে পুরো ফ্রেমের চশমার আড়ালে, আর সে যেন পুরোপুরি ডুবে আছে বই পড়ায়। তবুও নবনী অনুভব করে বুকের ভেতরে কেমন একটা নতুন আবেগের ঢেউ উঠেছে। ঠিক বোঝা যায় না এই অনুভবটা কৌতূহল নাকি সদ্যজাগা কৈশোরের এক অব্যক্ত আলোড়ন। দেখতে ঠিক যেন শুভ্রতায় মোড়া, তার চোখের দৃষ্টিতে এক অজানা শান্তি। স্নিগ্ধ হাসিতে যেন সকালের কুয়াশা গলে পড়ে, চুলে হালকা বাতাস খেলে যায়, আর মনে হয় এই মানুষটা যেন ধুলোবালি ছাড়া একটা পরিপূর্ণ পবিত্রতা। সব কিছুই শুভ্র, তার চলনী, কথায়, এমনকি নীরবতাও যেন তাকে ছুলে মনটাও একটু ধুয়ে যায়। সে তখনও ঠিকমতো ছেলেটিকে দেখতে পায়নি, কিন্তু পাশের লোকটা হঠাৎ করে বলে উঠল, শুভ্র, চলো এখন যাওয়া যাক, বৃষ্টি নামবে মনে হয়। শুভ্র নামটা যেন বাতাসে এক কোমল ঢেউ তুলে দিল। ছেলেটা কোনো প্রশ্ন না করে উঠে দাঁড়ালো একেবারে অনায়াসে। শুভ্র। নবনীয় যেন নিজের অজান্তেই উচ্চারণ করে ফেলল নামটা। শব্দটা তার ঠোঁট ছুঁয়ে গেলেও মনে হচ্ছিল যেন হৃদয় থেকেও একটি শব্দ বেরিয়ে এলো। নবনী জানে না এই বয়সে কি প্রেমে পড়া যায়, সে জানে না এ ছেলেটিকে দেখে কেন তার মনে এতটা মায়া কাজ করল, কিন্তু সে এটুকু নিশ্চিত, ছেলেটির এক চাহনিতে, এক উপস্থিতিতে তার মনে এক অপার প্রশান্তি নেমে এসেছে। শুভ্র নামটার মধ্যে যেন একরাশ নীরব ভালোবাসা লুকোনো, ঠিক তার মতোই শান্ত, কোমল আর ছুঁয়ে যাওয়ার মতো। নবনী মনে মনে ভাবে, এই নামটা বুঝি ওর জন্যই সৃষ্টি হয়েছে, কারণ এমন শুভ্র হৃদয়, এমন নির্ভার চোখ, এমন নিবিড় সৌন্দর্য সব একসঙ্গে কেবল তার মাঝেই দেখা যায়। এটা প্রেম কিনা সেটা সময় বলবে, কিন্তু এ এক অনাবিল অনুভব, যা স্রেফ এক নজরেই মন ছুঁয়ে যায় চিরকালের মতো। নবনীয় উঠে পড়ল, বাড়ি ফিরতে হবে। মা বাবার ডাক পড়েছে ইতোমধ্যেই। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, হাওয়ার গায়ে ভেজা গন্ধ। বৃষ্টি যে সত্যিই নামবে তা বোঝা যাচ্ছে নিঃসন্দেহে। হাঁটতে হাঁটতে সে একবার পেছনে তাকালো। শুভ্র তখনও চলে যায়নি খুব দূরে, ধীরে ধীরে হাঁটছে, তার চোখে বই, মন যেন অন্য কোথাও। নবনী ভাবল, এটাই হয়তো ওদের প্রথম ও শেষ দেখা, কিন্তু মন তো তেমনটা মানে না। মন বলে, আমি আবার দেখতে চাই ওকে, আবার, বারবার। শুভ্রর দিকে তাকিয়ে থাকলে মনে হয় সময়টা ধীর হয়ে যায়, পৃথিবী শান্ত হয়ে যায়,
আর সে যেন এক যুগ এক চোখে আটকে থাকতে পারে। শুভ্রকে দেখলে মনে হয় জীবন এতটা জটিল নয়, একটা নীরব চোখ, একটুখানি হাওয়া আর কিছু অপার্থিব প্রশান্তি, এই তো চাওয়া। নবনী চোখ বন্ধ করে ধীরে বলে, শুভ্র, পৃথিবী যেহেতু গোল, তাই ঘুরতে ঘুরতে আমাদের দেখা আবার হয়েই যেতে পারে। হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো ঋতুতে আবার কারো মুখে সে শুনবে, শুভ্র চলো বৃষ্টি নামবে। আর সেই মুহূর্তে নবনী ঠিক চিনে নেবে সেই এক যোগাযোগ, সেই একটাই অনুভব। এই ভালোবাসা নয়তো কি, যা এক চোখে এক নামেই চিরকাল বেঁচে থাকে। নবনী কিছু মুহূর্তের জন্য যেন অতীতে ডুব দিয়েছিল। আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। কেন জানি সে এখনও ভুলতে পারে না। রাজশাহী শহরের সব কিছু সে তো অনেক আগেই ছেড়ে চলে এসেছে, কিন্তু মনে হয় সেই শহরের এক টুকরো আজও তার ভেতরে রয়ে গেছে। মায়ের অস্বাভাবিক মৃত্যুর পর শহরের সব কিছু তার কাছে যেন ধোঁয়াটে, কালো আর ভারী হয়ে উঠেছিল। 2 ঘন্টা আগে নবনীর বাবা সকালে মেয়ের সঙ্গে জন্মদিন উদযাপন করেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। নবনী তখন ঘর গুছিয়ে রাখছিল। হঠাৎ করে বাবার ফোনটা বেজে উঠল। নবনী আনমনে বলে উঠল, এত তাড়াতাড়ি? একটু আগেই তো বাবা বের হলেন, এখন আবার কল দিচ্ছেন কেন? কোনো বিপদ হলো না তো? আফজাল সাহেব বেশ হাসি মুখে বললেন, মা, তোমার বাবার আজকে প্রমোশন হয়েছে। সত্যি তোমার জন্ম আমাদের জন্য লাকি চার্ম হয়ে এসেছে। নবনীর বাবা একজন এএসপি ছিলেন। তিনি তার সততা ও কর্মক্ষম হওয়ার ফলে এসপি পদে প্রমোশন পেয়েছেন। অসাধারণ, আমি তোমার জন্য গর্বিত বাবা, আর তুমি পুরোপুরি এই প্রাপ্তির যোগ্য। মেয়ের প্রশংসায় আফজাল হোসেন হেসে ফেলেন যেন। কিছু একটা মনে পড়ে যাওয়ায় তিনি মুখটা গম্ভীর করে বললেন, তবে মা, আমাদের এজন্য রংপুর ছেড়ে রাজশাহী যেতে হবে। আমি অনেক চেষ্টা করেছি যেন রাজশাহীতে না যেতে হয়, কিন্তু উপরের মহলের করার নির্দেশ যেন আমি রাজশাহীর অফিসে যোগ দেই। নবনী কিছুক্ষণের জন্য যেন বাকরুদ্ধ হয়ে যায়। এমনটা না যে সে রাজশাহী যেতে চায় না, তবে তার মায়ের মৃত্যুর পর প্রিয় শহরটা যেন তার সবচেয়ে অপ্রিয় শহরে পরিণত হয়েছে। কিন্তু বাবা, এই মাঝপথে আমি কোন কলেজে ভর্তি হব? আর 1 বছর পরই তো আমার এসএসসি পরীক্ষা। নবনী বেগম রোকেয়া কলেজে পড়াশোনা করে। হুট করে মাঝপথে সে কোথায় গিয়ে ভর্তি হবে সেই নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বাবা থাকতে তোমার কোনো চিন্তা নেই মা, তোমাকে আমি রাজশাহী কলেজে ভর্তি করাবো। প্রিন্সিপালের সঙ্গে আমার কথা হয়েছে। তোমার এসএসসিতে মার্কস ছিল 1300, এর মধ্যে 1012-62 তোমার নিজ যোগ্যতায় সেখানে সুযোগ পেতে পারো মা। তোমার ট্রান্সফার হওয়ার সার্টিফিকেট দেখালে কোনো সমস্যা হবে না। রাজশাহী কলেজ, ওটাই কি তার ছোটবেলার স্বপ্নের কলেজ? একদিনের মধ্যেই যেন তার জীবনে একটা নতুন মোড় নিল। সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে তার কাছে। সে ঠিক আছে বলে তার বাবার ফোনটা কেটে দিল। আজকাল সারাদিন শুধু এই বিষয়টাই নিয়েই মাথায় ঘুরছে তার। সবচেয়ে বেশি তার মনে পড়ে সেই চোখমুখে আবদ্ধ ফ্রেমে থাকা সুপ্রভাত পুরুষটির কথা। কেন সেই মায়াময় মুখটা সে এখনও ভুলতে পারছে না। শুভ্রর কথা ভাবলেই যেন তার মনের মধ্যে এক ঢেউ দৌড়ে যায়। শহর জেগে ওঠে ফুলের গন্ধ আর কোলাহলে। গাছে গাছে কুড়ি ফোটে, বাতাসে এক মধুর উষ্ণতা। রাস্তায় ছুটছে মানুষ, তবুও কোথাও যেন নরম এক ছায়া বসন্তের। ট্রাফিক হর্নের ফাঁকে ফাঁকে শোনা যায় কোকিলের ডাক।